তোর সাহস কত বড়, তুই আমার উপর নজর রাখছিস? কবে থেকে জানিস তুই আমার ব্যাপারে? কবে থেকে আমার অবস্থা সম্পর্কে জানিস? বল এক্ষুনি। রুমাইশা কোনো উত্তর করতে পারল না কান্না ছাড়া। গলা যেন বসে গেছে ওর। বাইরের বৃষ্টির বেগ ক্রমশ বাড়তে থাকলো, আর সেই সাথে সমান তালে বাড়তে থাকলো সাফওয়ানের ক্রোধ। আমার রুমে কেন গিয়েছিলি? কিসের জন্য গিয়েছিলি আমার রুমে? গোয়েন্দাগিরি করছিস আমার উপর? সেদিন ছেলেরা সবাই নামাজে গেলে সবার অগোচরে সাফওয়ানের রুমে হানা দেয় রুমাইশা। যেখানে রুনিয়ারও যাওয়ার অনুমতি নেই, সেখানে রুমাইশা অনধিকারে প্রবেশ করে। সাফওয়ানের রুমের একটা দেয়াল জুড়ে বুকস রাখা, সেখানে অধিকাংশ বই বিভিন্ন গাছ ও গুল্ম সম্পর্কে, যার নামও কখনো শোনেনি রুমাইশা। আর বাকি যেগুলো আছে সেগুলো সব সরীসৃপদের নিয়ে, বিশেষ করে সাপ। টেবিলে রাখা ছিল একটি কালো মলাটের মোটা ডায়েরি, যেটা খুলে কয়েক পাতাতে উল্টে দেখেছিল রুমাইশা। সেটা ছিল সাফওয়ানের রিসার্চ পেপার, তার নিজেরই সম্পর্কে। বিছানার এক কোণে এক টুকরো খোলস পেয়েছিল সাফওয়ানের, যেটা ফেরার সময় হাতে করে নিয়ে এসেছিল রুমাইশা। ওই খোলসের সাথে জঙ্গলে রাখা খোলসের হুবহু মিল দেখে রুমাইশা বুঝে যায় সাফওয়ানই ছাদ থেকে মাটিতে লাফ দিয়ে জঙ্গলে যায়। কিন্তু কেন যায় সেটার উদ্ঘাটন করতে গিয়েই বিপত্তিটা বাঁধল। নামাজ শেষে বাড়িতে ফিরে নিজের রুমে অন্য কারো স্পর্শের গন্ধে দিশেহারা হয়ে যায় সাফওয়ান। কিন্তু কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পরেই পেয়ে যায় আসল কালপ্রিটকে। রুমাইশার কোনো উত্তর না পেয়ে সাফওয়ান প্রচণ্ড রেগে গেল। রুমাইশাকে নিজের দিকে ফিরিয়ে নিজের ডান হাত দিয়ে রুমাইশার দুই গালে টুটি চেপে ধরল। ব্যথায় কুঁকড়ে গেল রুমাইশা। চোখ দিয়ে অঝরে পানি ঝরতে লাগলো, মুখ থেকে অস্ফুট শব্দ বেরিয়ে আসলো ওর। সাফওয়ান নিজের মুখ রুমাইশার মুখের একদম কাছে নিয়ে গিয়ে কঠিন স্বরে বলল, শাফিন বা বাইরের অন্য কেউই যদি এই ব্যাপারে জানে তাহলে সেটা হবে তোর শেষ দিন। তারপর ভরাট পুরুষালী কণ্ঠে ধীরে ধীরে বলল, If you want to leave, just keep your mouth shut, totally shut, or I will give you a kiss of death on your neck, like the previous one, and you will no longer be in this world, mind it. আরও কিছুক্ষণ রুমাইশাকে ওভাবেই চেপে ধরে রেখে এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নিল সাফওয়ান। তারপর তড়িৎ গতিতে দরজা খুলে যেইভাবে এসেছিল সেভাবে আবারও বেরিয়ে গেল। সাফওয়ান চলে যাওয়ার সাথে সাথেই মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল রুমাইশা। গলার বাঁ পাশে সাফওয়ানের হাতে দুটো আঙুলের ছাপ বসে গেছে, জায়গাটা লাল হয়ে আছে। ফ্লোরে বসে গলায় হাত দিয়ে হাঁসফাঁস করতে লাগলো রুমাইশা। প্রচণ্ড ব্যথা অনুভব হচ্ছে ওর গলায়, ঢোক গিলতেও কষ্ট হচ্ছে। গালের পাশ দিয়ে কষ পড়ে কামিজে লেগেছে, ধুয়ে ফেলতে হবে সব। অনেক কষ্টে ফ্লোর থেকে উঠল রুমাইশা। ক্লোজেট থেকে একটা ওভারসাইজ টি শার্ট আর ট্রাউজার বের করলো ও। ওয়াশরুমে গিয়ে নিতম্ব ছড়ানো চুলগুলো খুলে দিয়ে ঝর্ণা ছেড়ে দিল। ঝর্ণার পানি গাড়ে পড়ার সাথে সাথেই ফুপিয়ে কেঁদে উঠল রুমাইশা। এই কি সেই সাফওয়ান যে কিনা ওর পশম কেউ স্পর্শ করলেও ছুটে আসতো, যে ওর কান্না দেখতে পারতো না, যে কিনা ওর জন্য যাকে তাকে মেরে বসতো? এই কি সে? হ্যাঁ, ওর যে দোষ নেই তা নয়। সাফওয়ানের বিনা অনুমতিতে সাফওয়ানের রুমে ঢুকেছিল, ওর উপর নজরদারি করেছিল, জানার চেষ্টা করেছে সাফওয়ানের এমন হওয়ার কারণ। কিন্তু তাই বলে এমন টর্চার? এর চাইতে মেরে ফেললেই তো ভালো ছিল। ওয়াশরুমের ফ্লোরে বসে জোরে জোরে কান্না করতে থাকে রুমাইশা। গলার ব্যথাতে শব্দ করতে প্রচণ্ড কষ্ট হচ্ছে, তার সত্ত্বেও কান্না থামছে না ওর। কিছুক্ষণ পর ভেজা চুল নিয়ে গায়ে টাওয়াল জড়িয়ে ওয়াশরুম থেকে বাইরে বের হলো রুমাইশা। ড্রেসিং টেবিলের তাকে রাখা স্যাভলনের ক্রিমটা থেকে অল্প একটু ক্রিম নিয়ে আলতো করে তা লাগিয়ে নিল নিজের বুকের মাঝখানের ক্ষতস্থানে। তারপর বিছানায় রেখে যাওয়া বটল গ্রিন টি শার্টের সাথে আকাশি রঙের কটনের ট্রাউজারটা পরে নিল। চুলগুলো মুছে পিঠের উপরে ছেড়ে রাখলো। অতঃপর বিছানায় উঠে দেয়ালে পিঠ ঠেকিয়ে হাঁটুজোড়া বুকের কাছে নিয়ে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে বসে রইল। নিজের রুমে গিয়ে মোটেও স্বস্তি পাচ্ছে না সাফওয়ান। বারবার রুমাইশার সেই যন্ত্রণায় কাতর চেহারাটা চোখের সামনে ফুটে উঠছে। রাগের মাথায় রুমাইশাকে এইভাবে অত্যাচার করা মোটেও ওর উচিত হয়নি। অপরাধ বোধে স্বস্তি পাচ্ছে না সে। অস্থির হয়ে পায়চারি করতে শুরু করলো সাফওয়ান সমস্ত ছাদ জুড়ে। গতকাল রুমাইশা জঙ্গলে যাওয়ার 2 রাত আগে সাফওয়ান গিয়েছিল সেখানে, কিন্তু দুর্ভাগ্যবশত ওর পকেট ওয়াচটা সেখানেই পড়ে যায়। টাইম্যাক্স কোম্পানির ওই পকেট ওয়াচটা ওর দাদু ওকে ছোটবেলায় দিয়েছিলেন।
বলেছিলেন এটা নাকি ওর অনেক কাজে লাগবে, কিন্তু কি কাজে লাগবে সেটা ছোটবেলায় না বুঝলেও এখন সেটার ব্যবহার খুব ভালোভাবেই জানা সাফওয়ানের। সেদিন রাতে নিজের রুমে এসেও বুঝলো পকেট ওয়াচটা জঙ্গলেই পড়ে গেছে, কিন্তু রুমাইশা জঙ্গলে যাওয়ার রাতে সাফওয়ান জঙ্গলে গিয়ে তন্ন তন্ন করে খুঁজেও ওয়াচটা পায়নি। আর তখনই নিজের রুমে পাওয়া কারো গায়ের গন্ধের কথা মনে পড়ে ওর, আর সেই ব্যক্তি যে তাদের বাড়িতেই বিদ্যমান কেউ সেটা বুঝে যায় সাফওয়ান, আর সেটা রুমাইশা ছাড়া অন্য কেউই হতে পারে না। ব্যাপারটা বোঝার পর থেকেই ক্রোধ মাথা ছাড়া দিয়ে উঠেছিল সাফওয়ানের, আর তাই রুমাইশাকে একটা শিক্ষা দেওয়ার জন্যই এইভাবে অত্যাচার চালিয়েছে ও। কেন করলাম আমি এমন? কেন করলাম? ওকে তো ভালোভাবেই বোঝাতে পারতাম। ও যদি মরে যেত কি হতো তখন? কেন করলাম আমি এমন? এসব ভাবতে ভাবতে পায়চারি থামিয়ে টি টেবিলের পাশে রাখা চেয়ারটিতে বসে কোণে উড়তে ঠেকিয়ে দুই হাত নিজের মাথার চুল আঁকড়ে ধরে রইল সাফওয়ান। আমার রিমু, আমার আদরের রিমু, কি করলাম আমি? মনে মনে আওড়াতে থাকলো। চেয়ারের উপর ওভাবেই খানিকক্ষণ মনে মনে আওড়াতে থাকলো। চেয়ারের উপর ওইভাবেই খানিকক্ষণ কিং কর্তব্য বিমূঢ় হয়ে বসে রইল সাফওয়ান। বসে বসে ভেবে মন আর মস্তিষ্কের সাথে যুদ্ধ করে অবশেষে সিদ্ধান্ত নিল পরিস্থিতিটা অন্যভাবে সামলানোর। রুমে গিয়ে নিজের মার্সিডিজ বেঞ্চের চাবিটা হাতে নিল সাফওয়ান। তারপর দোতলার দিকে এগোলো। উদ্দেশ্য রুমাইশার রুম। বিছানায় চিত হয়ে লম্বা চুলগুলো একপাশে করে রেখে কোল বালিশে ডান পায়ের হাঁটু ঠেকিয়ে বুকের ওপরে হাত রেখে শুয়ে আছে রুমাইশা। ঘুম নেই ওর চোখে, আর যা হয়েছে আজকে রাতে তাতে ওর ঘুম আসলেই বরং সেটা আশ্চর্যের হতো। গলাটা বসে গেছে, মুখ দিয়ে আওয়াজ বের হতে যেন কলিজাটা ছিঁড়ে যাচ্ছে ওর। ঢোক গিলতে গেলেও প্রচণ্ড ব্যথাতে কুকড়ে উঠছে রুমাইশা। চোখ দিয়ে নোনা পানির লহর বয়ে যাচ্ছে যেন। বারবার করে চোখ মুছছে রুমাইশা, কিন্তু পরক্ষণেই আবারও চোখ দুটো পানিতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। কিছু সময় পর দরজায় নক পড়লো আবার। রুমাইশার গা কাঁপিয়ে উঠল নকের শব্দে। তড়ি ঘড়ি করে শোয়া থেকে উঠে বসলো। কান খাড়া করে শোনার চেষ্টা করলো দরজার বাইরের শব্দ, কিন্তু বৃষ্টির শব্দের কারণে কিছুই শোনা গেল না। তৎক্ষণাৎ আবারও কড়া নাড়ার শব্দ হলো, সাথে সাথে কারো আদেশপূর্ণ কণ্ঠস্বর। রিমু, দরজা খোল। এটা তো সাফওয়ান, আবার কেন এসেছে? আবার টর্চার করবে আমাকে? বুক ফেটে কান্না আসতে চাইল রুমাইশার। বিছানা থেকে উঠে দরজার কাছে গিয়ে দাঁড়ালো। তারপর দরজা না খুলেই এপাশ থেকে ভীত সন্ত্রস্ত হয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমি কাল সকালেই চলে যাব ভাইয়া, এই বাড়িতে আর কখনো আসবো না। আর আমি কাউকে কিছুই বলবো না, সত্যি বলছি, বিশ্বাস করুন। আমার চেহারাও আপনি আর কখনো দেখবেন না, কসম করে বলছি। দরকার হলে আমি কলেজও বদলে ফেলবো ভাইয়া, আপনি যা বলবেন তাই করব। বলতে বলতে কিছুটা উচ্চস্বরেই ফুপিয়ে কেঁদে ফেলল রুমাইশা। রুমাইশার এমন কান্না একদম বুকে গিয়ে লাগলো সাফওয়ানের। প্রচন্ড খারাপ লাগলো ওর। এদিকে বাইরে সাফওয়ানের গলা শুনে ঘুম ভেঙে গেল সাফিনের। তড়িঘড়ি করে বিছানা ছেড়ে উঠে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। রুমাইশার রুমের দরজার সামনে সাফওয়ানকে দাঁড়িয়ে থাকতে দেখে প্রচন্ড রকম অবাক হলো। কি হচ্ছে কিছুই বুঝে উঠতে না পেরে বিস্মিত হয়ে সাফওয়ানকে জিজ্ঞেস করলো, এটা আমার বাইক। সাফওয়ান সাফিনের প্রশ্নের কোনো জবাব না দিয়ে আবারও নক করলো দরজায়। নরম গলায় বলল, রিমু, দরজা খোল এক্ষুনি, ভালোভাবে বলছি, দ্রুত খোল। কিন্তু রুমাইশা দরজা খুলল না। ওপাশ থেকে কান্নারত অবস্থাতেই বলল, আপনি চলে যান ভাইয়া, আমি কাল সকালেই এখান থেকে চলে যাব, কথা দিচ্ছি। সাফিন রুমাইশার কথার আগা মাথা কিছুই বুঝতে না পেরে সাফওয়ানের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। সাফওয়ান বুঝলো এইভাবে কাজ হবে না, রুমাইশাকে বলে দরজা খোলানো যাবে না। তাই দরজা নক করা ছেড়ে দিয়ে সাফিনের দিকে ঘুরলো। নিজের ট্রাউজারের পকেটে দুই হাত দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। বলল, আবার কথা মন দিয়ে শোন। আমি এখন রুমাইশার রুমের পেছনের জানালা দিয়ে ওর ঘরে ঢুকবো, তারপর ওকে নিয়ে বের হব। কোথায় যাব জানি না, কখন ফিরবো সেটাও জানি না। যখন ফিরবো তখন তোকে কল দিব। আবার ফিরতে ফিরতে যদি সকাল হয়ে যায় তাহলে মাকে ম্যানেজ করার দায়িত্ব তোর, বোঝা গেছে? ভারী কণ্ঠে বলল সাফওয়ান। সাফিন ওপর নিচে মাথা নাড়ালো। দ্বিতীয় কোনো প্রশ্ন না করে বলল, মনে মনে আওড়ালো সাফিন। সাফওয়ান এবার ছাদের দিকে চলে গেল। সাফিনের সাথে সাফওয়ানের কি কথা হয়েছে তা জানতে পারল না রুমাইশা। কারো পায়ের শব্দ ছাদের দিকে চলে যেতেই রুমাইশা ভেতর থেকে আওয়াজ দিল। সাফিন বাইরে থেকে বলে উঠল,
সাফওয়ান যে জানলা দিয়ে ঢুকবে রুমাইশার রুমে সেটা গোপনেই রাখলো সাফওয়ান যে জানলা দিয়ে ঢুকবে রুমাইশার রুমে সেটা গোপনেই রাখলো সাফিন। হাফ ছেড়ে বাঁচল রুমাইশা। সাফিন আর কোনো বাক্য ব্যয় না করে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। রুমাইশা দরজার কাছেই ধীরে ধীরে বসে পড়ল। তারপর দরজায় পিঠ ঠেকিয়ে চোখ দুটো বন্ধ করে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। মনে মনে সিদ্ধান্ত নিল সকালেই কারো জানার আগেই বাড়ি ছাড়বেও। এমন সময় বাইরে মাটিতে ধুপ করে শব্দ হলো। সাফওয়ান এখন নিশ্চয়ই জঙ্গলের দিকে যাচ্ছে ভাবল রুমাইশা। দরজায় মাথা ঠেকিয়ে একটু শান্ত করলো নিজেকে। কিন্তু কিছুক্ষণ পরেই রুমাইশাকে হতবাক করে দিয়ে সাফওয়ান পেছনের জানালা দিয়ে ঢুকলো রুমাইশার রুমে। আর ঠিক সেই জানলা বরাবর দরজার সাথে পিঠ ঠেকিয়ে জানালামুখী হয়েই বসে আছে রুমাইশা। সাফওয়ানের হঠাৎ আগমনে স্তম্ভিত রুমাইশা বুঝে উঠতে পারল না ঠিক কি করবে সে এখন। তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো ও। মুখ ফুটে কিছু বলতে যাবে তার আগেই তড়িৎ গতিতে এসে রুমাইশার মুখ হাত দিয়ে চেপে ধরল সাফওয়ান। রুমাইশা অসহায়ের মতো তাকালো সাফওয়ানের দিকে, কিন্তু মুখ ঢাকা থাকার কারণে সাফওয়ানের মুখের কোনো অভিব্যক্তি দেখতে পেল না সে। কোনো আওয়াজ করবি না, চুপচাপ আমার সাথে যাবি, যেখানে নিয়ে যাব সেখানে, আদেশের সুরে বলল সাফওয়ান। তারপর রুমাইশার হাত দুটো নিজের কাঁধের উপরে রেখে রুমাইশার বাহুমূলের নিম্নদেশে হাত দিয়ে বাচ্চাদের মতো করে কোলে তুলে নিল ওকে। রুমাইশার মুখটা নিজের কাঁধের উপরে রেখে ওর বুকের সাথে বুক মিশিয়ে দিল। বহু বছর পর আজ রুমাইশাকে আবারও ছোটবেলার মতো করে কোলে নিল সাফওয়ান। অনুভূতিটাও সেই ছোটবেলার মতোই, শুধু বুকের কাছটাই পরিবর্তন হয়েছে। সাফওয়ানের মনে হলো যেন নরম তুলতুলে তুলোর বস্তাকে কোলে নিয়েছে সে। এরপর আদেশের সুরে রুমাইশাকে বলল, শক্ত করে ধরে রাখবি, ছাড়লেই কিন্তু পড়ে যাবি, তখন কিছু হলে কিন্তু তার জন্য আমি দায়ী থাকবো না। সাফওয়ানের এহেন কর্মকাণ্ডে হতভম্ব হয়ে গেল রুমাইশা। জীবনে প্রথমবার কোনো পুরুষের এতটা কাছাকাছি এলো সে। হাত পা অসর হয়ে যাওয়ার উপক্রম হলো, কিন্তু কোনো রকম প্রশ্ন করার সাহস পেল না। সাফওয়ানের কথা মতো শক্ত করে জড়িয়ে ধরল সাফওয়ানকে, আর পা দুটো দিয়ে সাফওয়ানের কোমর জড়িয়ে ধরল, ঠিক সেই ছোটবেলার মতো। নিঃশব্দে জানালা দিয়ে বের হয়ে নিচের তলার জানালার ছাদের উপরে পা রাখল সাফওয়ান। তারপর রুমাইশাকে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে সেখান থেকে লাফ দিল মাটিতে। বাড়ির পেছন দিক দিয়ে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগুলো সাফওয়ান। বিস্মিত রুমাইশা সাফওয়ানের কোলের ভেতরে সাফওয়ানের কাঁধে মাথা রাখা অবস্থাতেই ভাবতে লাগলো, হয়তো সাফওয়ান ওকে মেরে কোথাও গুম করে দেবে। ওর লাশটাও কেউ যাতে খুঁজে না পায়, তাই এই ব্যবস্থা বুঝি। ভয়ে আর উত্তেজনায় হৃৎপিণ্ডের গতি অস্বাভাবিকভাবে বেড়ে গেল রুমাইশার, যার কম্পন নিজের বুকেও অনুভব করলো সাফওয়ান, কিন্তু কিছুই বলল না রুমাইশাকে। বাড়ির সামনে থেকে কিছুটা দূরে যাওয়ার পর রুমাইশাকে কোল থেকে নামিয়ে দিয়ে কিছুক্ষণ তির্যক চোখে তাকিয়ে থাকলো সাফওয়ান রুমাইশার দিকে। সাফওয়ানের এইভাবে তাকানোর কারণ বোধগম্য হলো না রুমাইশার, কিন্তু পরক্ষণেই বুকের ওপরে যে ওর ওড়না নেই সেটা মনে পড়তেই আটকে উঠল রুমাইশা। অন্তর্বাসীন পাতলা ওভারসাইজ টি শার্টটা যে ওর শরীরের কিছু ভাঁজ দৃশ্যমান হয়ে পড়েছে সেটা মনে পড়তেই লজ্জায় মাটিতে মিশে যেতে মন চাইল ওর। চোখ নামিয়ে নিজের দুটো হাত দিয়ে বুকের উপরে কোনাকুনি ভাবে রেখে লজ্জা নিবারণের চেষ্টা করলো। চুপচাপ এইখানে দাঁড়াবি, কোথাও যাবি না, আমি এক্ষুনি আসছি বলে আবার বাড়ির দিকে এগোলো সাফওয়ান। তারপর বাড়ির সীমানার প্রাচীরের গেট খুলে ভেতরে ঢুকে গ্যারেজ থেকে গাড়ি বের করে চালিয়ে সোজা বাইরে আসলো। তারপর গাড়ি থেকে নেমে আবারও বাসার গেট বন্ধ করে দিল। এবার আসলো রুমাইশা যেখানে দাঁড়িয়ে আছে সেখানে। রুমাইশার সামনে গাড়ি দাঁড় করিয়ে ইশারা করলো গাড়িতে ওঠার জন্য। রুমাইশা বাধ্য মেয়ের মতো গাড়ির পেছনে দরজা খুলে উঠে বসলো। সামনে তাকিয়ে ওর চোখ গেল গাড়ির রিয়ার ভিউ মিররে। সাফওয়ান মিররের ভিতর দিয়েই তাকিয়ে আছে ওর দিকে। মিররে চোখ রাখা অবস্থাতেই গম্ভীর চাপা কণ্ঠে সাফওয়ান বলে উঠল, আমাকে কি তোর ড্রাইভার মনে হচ্ছে? প্রথমে সাফওয়ানের কথার মানে না বুঝলেও পরক্ষণেই তা বুঝে গেল রুমাইশা। ফুস করে নিঃশ্বাস ছাড়ল ও। তারপর গাড়ির পেছনের সিট থেকে নেমে সাফওয়ানের পাশের সিটে ওঠার উদ্দেশ্যে গেল। মনে মনে বলল রুমাইশা, কিন্তু বিপত্তি বাঁধল দরজা খোলার সময়। আজকেও দরজা খুলতে গিয়ে পারল না রুমাইশা। এই দরজাটার যে কি সমস্যা তা মাথাতেই আসলো না ওর। সাফওয়ান নিজের দাঁত চেপে চোখ দুটো বন্ধ করে ফুস করে নিঃশ্বাস ছেড়ে নিজের ক্রোধকে সংযত করলো। তারপর ড্রাইভিং সিট থেকে নেমে গিয়ে রুমাইশার পাশে দরজা খুলে দিয়ে আবারও গিয়ে বসলো নিজের সিটে। রুমাইশা উঠে বসলো গাড়িতে, তারপর দরজা আটকে দিল।
জনমানবহীন রাস্তায় তুমুল গতিতে গাড়ি হাঁকালো সাফওয়ান। রুমাইশা সোজা হয়ে বসে রইল সামনের দিকে তাকিয়ে, নড়াচড়াও করল না। উত্তরের জঙ্গলের ভেতর দিয়েই হাইওয়ে চলে গেছে সাতক্ষীরার দিকে, সেদিকেই গাড়ি নিয়ে চলল সাফওয়ান। কিছুক্ষণ পরেই কাঙ্ক্ষিত জায়গায় এসে পৌঁছালো ওরা। জঙ্গলের শেষ প্রান্ত ঘেঁষে বয়ে গেছে হরিণার বিল। রাস্তা থেকে নেমে সেই বিলের পাশে গাড়ি দাঁড় করালো সাফওয়ান। গাড়ি দাঁড় করাতেই ভীত সন্ত্রস্ত হয়ে আশেপাশে চোখ বুলালো রুমাইশা। ঝুম বৃষ্টির পর বিলের পানি প্রচন্ড রকম শান্ত হয়ে আছে। মেঘ ডাকছে থেকে থেকে, বিদ্যুৎ চমকাচ্ছে। বৃষ্টি যে আরো হবে সেটা মেঘের গুড়গুড়ি শব্দে বেশ বোঝা যাচ্ছে। বাইরের অবস্থা দেখা বিদ্যমান রুমাইশার দিকে তাকিয়ে আছে সাফওয়ান। গাড়ির ভেতরকার আলোতে রুমাইশার গলার কাছে আঙুলের হাতের ছাপ খয়েরি বর্ণ ধারণ করে স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে যেন। নিজের ড্রাইভিং সিট থেকে সরে গিয়ে রুমাইশার কাছাকাছি চলে এলো সাফওয়ান। নিজের খুব কাছে কারো উপস্থিতি টের পেয়ে চকিতে ফিরে তাকালো রুমাইশা। সাফওয়ানকে নিজের এতটা কাছে দেখে চমকে গাড়ি দরজার দিকে সরে গিয়ে বসলো। ধীর গতিতে চোখের ডার্ক গগলসটা খুলে ফেললো সাফওয়ান। খুলে সোজা রুমাইশার চোখের দিকে তাকালো। সাফওয়ানের জল জলে ধূসর সবুজ চোখ দুটোকে যে এত কাছ থেকে কখনো দেখবে তা ভাবতেও পারেনি রুমাইশা। অবাক চোখে তাকিয়ে রইল সাফওয়ানের চোখ জোড়ায়। অদ্ভুত, ভীষণ অদ্ভুত, সেই সাথে অসাধারণ। রুমাইশাকে চোখ বড় বড় করে এইভাবে তাকিয়ে থাকতে দেখে মনে মনে বেশ মজা পেল সাফওয়ান, কিন্তু সেটা প্রকাশ করলো না। রুমাইশার আর একটু কাছাকাছি এসে রুমাইশার গলায় বসে যাওয়া আঙুলের ছাপের উপর হাত বুলালো সাফওয়ান। তারপর রুমাইশার মুখের কাছে নিজের মুখ এগিয়ে নিয়ে রুমাইশার চোখে চোখ রেখে ধীরে ধীরে অনুতাপের স্বরে বলল, সরি রিমু, আমি নিজের হুঁশে ছিলাম না। আমি বুঝতে পারিনি তোকে এতটা কষ্ট দিয়ে ফেলবো। মাথা কাজ করছিল না আমার, তাই এরকম করে ফেলেছি। সাফওয়ানের এমন কর্মকাণ্ডে রুমাইশা যার পরনায় অবাক হলো। কিছুক্ষণ থেমে রুমাইশার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে ভারী পুরুষালী কণ্ঠে বলল সাফওয়ান, আমার মোটেই উচিত হয়নি তোর সাথে এমনটা করা। ক্ষমা করে দে আমাকে, ভুল হয়ে গেছে আমার। আমি এরকমটা করতে চাইনি, তোকে আঘাত দিতে চাইনি কখনো। হতবিহ্বল হয়ে গেল রুমাইশা। কথাগুলো বলেই নিজের সিটে গিয়ে বসলো সাফওয়ান। প্রায় মিনিট 5 কেউ আর কোনো কথা বলল না। তারপর আচমকাই সাফওয়ান রুমাইশার হাত ধরে এক ঝটকায় টান দিয়ে নিজের কোলের উপর বসালো ওকে। হতচকিত রুমাইশা অবাক হয়ে দেখতে লাগলো সাফওয়ানকে। সাফওয়ানের আচরণের এমন পরিবর্তন মানতে পারছে না ও। মনে মনে সাফওয়ানের উদ্দেশ্য কি সেটা নিয়ে ভাবতেই ব্যস্ত হয়ে পড়ল রুমাইশা। সাফওয়ান এবার রুমাইশার চোখে চোখ রেখে নির্লিপ্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, আমার চেহারা দেখেছিস তুই? রুমাইশা ভীত হয়ে ওপর নিচে মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। কবে দেখেছিস? কিভাবে দেখেছিস? উৎসুক কণ্ঠে জিজ্ঞেস করলো সাফওয়ান। আপনি যেদিন আইসক্রিম খেতে নিচে এসেছিলেন সেদিন দরজার ফাঁকা দিয়ে দেখেছিলাম। আপনার মুখে মাস্ক ছিল না, আইসক্রিম চেটে খাচ্ছিলেন তখন। সাফওয়ানের থেকে চোখ ফিরিয়ে আমতা আমতা করে বলল রুমাইশা। সাফওয়ান নিঃশব্দে হাসলো। নজরদারি তো তাহলে অনেক আগে থেকেই চলছে, বলল। রুমাইশা প্রতি উত্তরে কিছু বলল না। সাফওয়ানের হাসি মুখ হঠাৎ করেই কঠিন হয়ে গেল। চোয়াল শক্ত করে বলল, তুই যেহেতু জেনেই গেছিস আমার ব্যাপারে আর আমাকে দেখেও ফেলেছিস, সেহেতু তোর উচিত আমাকে আবার ভালোভাবে দেখা আর সমস্ত কনফিউশন দূর করে স্বাভাবিক থাকা, আর আমাকেও একজন স্বাভাবিক মানুষের মতো ট্রিট করা। রুমাইশার গলা শুকিয়ে গেল যেন। ভালোভাবে দেখা মানে ওই ভয়ঙ্কর দাঁত আর জিহ্বা দেখা, ওই সাপের মতো স্কিন দেখা। মনে মনে ভেবে আটকে উঠল রুমাইশা। মুখ থেকে অস্ফুট শব্দ বেরিয়ে এলো, না আমি দেখব না। জোর দিয়ে বলল রুমাইশা। সাফওয়ানের কোল ছেড়ে উঠে যেতে চাইলো, কিন্তু সাফওয়ান তা হতে দিল না। নিজের পেশিবহুল হাত দুটো দিয়ে রুমাইশাকে চাপটে ধরে বসে রইল। বৃষ্টি হতে শুরু করলো। রুমাইশা ছাড়া পাওয়ার জন্য হাত পা ছুটতে লাগলো, কিন্তু তাতে কোনো কাজই হলো না। তোর দেখা লাগবে আর স্বাভাবিক হওয়া লাগবে, প্লাস আমাকে চুমু খাওয়া লাগবে, ছোটবেলায় যেমন খেতি। স্বাভাবিক অথচ গম্ভীর গলায় বলল সাফওয়ান। সাফওয়ানের কথায় হতভম্ব হয়ে গেল রুমাইশা। ছাড়া পাওয়ার জন্য এবার দ্বিগুণ জোরে সাফওয়ানের হাত সরানোর চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। সাফওয়ান মাদকতাময় দৃষ্টিতে তাকালো রুমাইশার দিকে। কোনো লাভ নেই লাফালাফি করে, আমি ছাড়বো না।
ধীর কণ্ঠে বলল সাফওয়ান। তারপর বাম হাত দিয়ে মুখের ওপর থেকে ধীরে ধীরে নিজের মাস্কটা সরালো সাফওয়ান। রুমাইশা সাথে সাথেই অন্যদিকে তাকিয়ে চোখ খিচে বন্ধ করে নিল। বুকের ভেতর দিরিম দিরিম শব্দ হচ্ছে ওর। শব্দের তোড়ে পুরো শরীরটাই যেন কেঁপে উঠছে। দেখবো না, আমি একদমই দেখবো না। অসহায়ের মতো করে বলল রুমাইশা। মুখ খুলে নিজের কালো লকলকে জিহ্বা বের করে রুমাইশার চোয়াল স্পর্শ করে চেটে দিল সাফওয়ান। তারপর ডান হাত দিয়ে রুমাইশার চোয়াল চেপে ধরে ওর মুখটা নিজের দিকে ঘুরিয়ে বলল, এক্ষুনি টাকা, ভালোভাবে দেখ আমাকে, নইলে সকাল হওয়ার পর গাড়ি নিয়ে তোকে সহ বাড়িতে ঢুকবো সবার সামনে দিয়ে, আর মাকে বলবো তুই সারা রাত আমার সাথে ছিলি। তখন কিন্তু সারা জীবন এই চেহারাটাই দেখেই কাটিয়ে দিতে হবে। নিজের নির্লিপ্ততা বজায় রেখে বলল সাফওয়ান। সত্যি সত্যি সাফওয়ান এই কাজ করলে অবাক হবে না রুমাইশা, কারণ ওর দ্বারা সবই সম্ভব। তাই নিরুপায় হয়ে আর ছটফট না করে ধীরে ধীরে সময় নিয়ে চোখ খুলল রুমাইশা। সাফওয়ান ওর দিকেই চোখা দৃষ্টিতে তাকিয়েছিল। রুমাইশা তাকিয়ে দেখতে পেল সাফওয়ানের কুচকুচে কালো ঠোঁট, গলা, কাঁধ আর বুকের কিছু অংশে সাপের শরীরের আবরণ, যেগুলো গাড়ির ভেতরের আলোতে চকচক করছে। শরীরের সমস্ত লোম খাড়া হয়ে গেল রুমাইশার। হৃৎপিণ্ডের গতি আরো দ্রুত হলো ওর। পরক্ষণেই সাফওয়ান মুখ খুলল। সাফওয়ানের ঝকঝকে বিষ দাঁতের পেছনের কুচকুচে কালো মুখ গহ্বর চোখে পড়ল রুমাইশার। গা থর থর করে কাঁপতে শুরু করলো। আর পর মুহূর্তেই সাফওয়ানের কালো লকলকে জিহ্বাটা বেরিয়ে আসতেই প্রবল ভয়ে আর উত্তেজনায় সেখানেই জ্ঞান হারালো রুমাইশা। জ্ঞানহীন ঘুমন্ত রুমাইশার মুখের উপরে ঝুঁকে এক দৃষ্টিতে দেখতে থাকলো সাফওয়ান। ডান হাতের আঙুলের ওপর পাশ দিয়ে পুলিয়ে দিল সাফওয়ানের নরম চোয়ালে। বাইরে মেঘলা আকাশ আর ঝিরিঝিরি বৃষ্টি হওয়া সত্ত্বেও বেসুরো গলায় গান ধরল সাফওয়ান। চাঁদনি রাইতে নদীর পারে আকাশ থেকে নামলো পরি, আমার চোখে চলে ঘোর গাড়ি, আমি হাবলায় নদীর পারে, ঘুমের ঘোরে দেখি তারে, ছবির মতো ডাকে আমারে। সকাল 6টার দিকে রুমাইশাকে নিয়ে ফিরল সাফওয়ান। বাড়ি থেকে কিছুটা দূরে গাড়ি থামালো। তারপর সাফিনকে কল দিল। 2বার রিং হওয়ার পর ফোন ধরলো সাফিন। ফোন ধরেই সাফিন বলল, এদিকে সব ক্লিয়ার ভাইয়া। মা একটু আগে এই রান্নাঘরে এলো, বাবা রুমে আছে, কাজের খালা এখনো আসেনি। সাফওয়ান প্রতি উত্তরে শুধু হুম বলে ফোনটা রেখে দিল। গাড়িটা ওখানেই রেখে রুমাইশাকে কোলে নিয়ে বাড়ির প্রাচীর ঘুরে পেছনে গেল। রুমাইশার হাত পা আর কোমর বেঁধে নিল নিজের সাথে, কারণ এখনো জ্ঞান ফেরেনি রুমাইশার। জ্ঞান হারানোর পরপরই জ্বর চলে এসেছে গায়ে, আর সেটা ক্রমান্বয়ে বেড়েই চলেছে। দেয়াল বেয়ে সরসর করে উপরে উঠে গেল সাফওয়ান। রুমাইশা রুমের জানালা দিয়ে ভেতরে ঢুকে বিছানায় শুইয়ে দিল ওকে। তারপর কাঁথা দিয়ে শরীর ঢেকে দিল। এরপর নিজেও পাশে বসে রুমাইশার মুখের দিকে নেশাতুর চোখে তাকালো সাফওয়ান। মিষ্টি মুখটা ফ্যাকাশে হয়ে আছে, গায়ের উত্তাপ যেন সাফওয়ানের মুখে এসে লাগছে। আরও কিছুক্ষণ রুমাইশাকে নিষ্পলক চোখে দেখে বিছানা ছেড়ে উঠে আস্তে করে দরজা খুলে দিল ভেতর থেকে। তারপর জানালা দিয়ে যেভাবে এসেছিল সেভাবেই চলে গেল। এরপর গাড়ি নিয়ে মেন গেট দিয়ে বাড়ির ভেতরে ঢুকলো। নিজের রুমে গিয়ে সাফিনের ফোনে ছোট্ট একটা মেসেজ দিল। রিমুর গায়ে জ্বর এসেছে, বাকি যত সম্ভব দ্রুত নিউজটা পৌঁছে দিস। কিন্তু সাফওয়ানের ফোন পাওয়ার পর আবারও গভীর ঘুমে তলিয়ে যাওয়ায় সাফিন এই খুবই গুরুত্বপূর্ণ মেসেজটি দেখতে পেল না। আর রুমাইশার জ্বর উত্তরোত্তর বেড়েই চলল। রুমাইশা রোজ ভোরবেলা উঠেই নামাজ পড়ে পড়তে বসে। খুব কমই এই সবের ব্যতিক্রম হয়। আজ রুমাইশার কোনো আওয়াজ না পেয়ে রুনিয়া তরকারিতে পানি দেওয়ার পর রুমাইশার খোঁজ নিতে আসলেন। আর চলে যাবে মেয়েটা, আর কবে আসবে তার ঠিক নেই, ভাবলেন রুনিয়া।
রুমাইশার জন্য পাটিসাপটা তৈরি করতে ময়দা গুলিয়ে রেখে এসেছেন কিচেনে। রুমাইশা রুমের সামনে এসে দরজায় নক দিলেন রুনিয়া, কিন্তু রুমাইশার কোনো সাড়া শব্দ পেলেন না। দ্বিতীয়বার দরজায় শব্দ করার জন্য হাত দিতেই দেখলেন দরজা লক করা নেই। সকালে ঘুম থেকে উঠে আবারও ঘুমিয়ে যেতে পারে ভেবে দরজা ঠেলে ভেতরে ঢুকলেন রুনিয়া। রুমাইশা বিছানার কাছে এগিয়ে গিয়ে স্বভাবতই হাতটা স্পর্শ করলেন রুমাইশার গায়ে, কিন্তু স্পর্শ করতেই আটকে উঠলেন তিনি। জ্বরে গা পুড়ে যাচ্ছে একদম। কাল রাতে রুমাইশাকে যে পোশাকে দেখেছিলেন তার বদলে অন্য পোশাক দেখতে পেলেন রুনিয়া। চুলগুলো খোলা, আবার ভেজাও। মাঝরাতে বৃষ্টিতে ভিজলো নাকি মেয়েটা? তড়ি ঘড়ি করে রুমাইশাকে ঘুম থেকে উঠানোর চেষ্টা করলেন রুনিয়া, কিন্তু এত ডাকাডাকির পরেও উঠল না রুমাইশা। ভয় পেয়ে গেলেন রুনিয়া, চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেল তার। দ্রুত পায়ে হেঁটে নিচতলায় গিয়ে ইশতিয়াককে খবরটা দিলেন। খবরটা পাওয়া মাত্রই ইশতিয়াক তাদের ফ্যামিলি ডক্টরকে ডেকে পাঠালেন। বাইরের হুড়োহুড়ির শব্দে জেগে গেছে সাফিন। বিছানায় শোয়া অবস্থাতেই ফোনটা হাতে নিয়ে সুইচ টিপে দেখল সাফওয়ানের মেসেজ। 6:35-এ মেসেজ দিয়েছে সাফওয়ান। এখন বাজে 9টা। সাফিন আটকে উঠল, তাড়াহুড়ো করে বিছানা ছেড়ে নেমে বাইরে দৌড়ালো। ততক্ষণে ডক্টরও চলে এসেছেন। রুমাইশার রুমের ভেতর রুনিয়া, ইশতিয়াক আর কাজের খালাকে দাঁড়িয়ে থাকতে দেখে অন্তরাত্মা কেঁপে উঠল সাফিনের। রুনিয়া বসে আছে রুমাইশার পায়ের কাছে। ইশতিয়াক আহমেদ থমথমে মুখে দাঁড়িয়ে আছেন, চোখে মুখে চিন্তার ছাপ তার। রুমিয়াপুর কি হলো? ভাইয়া মেসেজ দিয়েছে আমাকে সেই কখন। এখন যদি জানতে পারে আমি দেখিনি তাহলে তো আমাকে মেরে হইনার বিলে ফেলে রেখে আসবে। ভাবল সাফিন। গুটি গুটি পায়ে রুমাইশার রুমে ঢুকে মায়ের পেছনে দাঁড়ালো। রুমাইশা জ্বরের ঘরে কেঁপে কেঁপে উঠছে, চোখ খোলা, কিন্তু কোনো সেন্স নেই তার। কারো কথা শুনতে পাচ্ছে বলেও মনে হচ্ছে না, শুধু মাঝে মাঝে পিট পিট করে তাকিয়ে দেখছে। ডক্টর পাশে বসে দেখছে ওকে। রুনিয়া রহমান শাড়ির আঁচল দিয়ে চোখ মুছছেন মাঝে মাঝে। সাফিন এসে মায়ের কাঁধ স্পর্শ করে দাঁড়ালো। রুনিয়া পেছনে ফিরে সাফিনকে দেখে কেঁদে ফেলেন। দেখ, তো রুমি আপু কোনো সাড়া দিচ্ছে না রে সাফিন। ডাকলে শুনতেও পাচ্ছে না, জেগে থেকেও কারোর দেখা পাচ্ছে না ও। কি হলো আমার চাঁদের টুকরো মেয়েটার? কখন হলো এই সব? কিছুই বুঝতে পারলাম না। কাল রাতেও তো ঠিক ছিল, তাহলে কি হলো এখন? উচ্চস্বরে কেঁদে উঠলেন রুনিয়া। ডক্টর বললেন রুনিয়াকে বাইরে নিয়ে যেতে। সাফিন মাকে ধরে বাইরে নিয়ে এলো। ডক্টর কিছুক্ষণ রুমাইশাকে গভীরভাবে পর্যবেক্ষণ করলেন। রুমাইশার কোনো হুঁশ নেই, চারপাশে কি হচ্ছে না হচ্ছে কিছুই বুঝতে পারছে না ও। ও কোথায় আছে তাও নিজেও জানে না, মাথা পুরো ফাঁকা হয়ে আছে ওর। ডক্টর ইশতিয়াক আহমেদকে কাছে ডেকে বললেন, ওকে কোনোভাবে ফিজিক্যালি ভায়োলেন্সের শিকার হয়েছে? ইশতিয়াক কি বলবেন বুঝে উঠতে পারলেন না। রুমাইশা কিভাবে ভায়োলেন্সের শিকার হবে? কেউ তো থাকেই না এখানে সাফিন ছাড়া, আর সাফিন তো এই ধরনের কাজ কখনো করবেই না। ইশতিয়াক উত্তর দিলেন, তাহলে ওর গলার কাছে আঙুলের দাগ কিভাবে আসলো? কিছুক্ষণ পর ডক্টর বললেন, ও যেভাবে কেঁপে কেঁপে উঠছে মনে হচ্ছে কোনো কারণে ভয় পেয়েছে, নয়তো শক পেয়েছে। আবার আপনার ওয়াইফ বললেন যে রাতে বৃষ্টিতে ভিজেছে, হয়তো যার কারণে জ্বরটা আরও বেশি ট্রিগার্ড হয়েছে। আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, সময় মতো দেবেন, আর কিছু টেস্ট দিচ্ছি, কাল বা পরশু ভেতরে করে ফেলবেন। আর সবসময় কেউ না কেউ ওর পাশে থাকবেন। একটা ইনফিউশন স্যালাইন লিখে দিয়েছি, ওইটা এখনও নিয়ে আসুন। রোগীকে দিতে হবে, আর কারো দ্বারা ভায়োলেন্সের শিকার হয়েছে কিনা খোঁজখবর নিয়ে দেখুন। ইশতিয়াক আহমেদ ডক্টরের কথায় সম্মতি জানিয়ে তখনই ডক্টরের দেওয়া প্রেসক্রিপশন নিয়ে বাইরে চলে গেলেন মেডিসিনগুলো আনতে। বাইরে যাওয়ার সময় রুমাইশার গলার দাগের ব্যাপারে কাউকে কিছু না বলতে বলে গেলেন। মিনিট 10 পর শামসুল আর আয়েশা ঢুকলেন বাড়িতে। রুনিয়া সকালবেলা ফোন দিয়ে জানালে তখনই রওনা হয়েছেন তারা। তাড়াহুড়ো করে চোখের কোণে পানি নিয়ে সিঁড়ি বেয়ে উঠে রুমাইশার রুমের দিকে ঢুকলেন আয়েশা খানম। আয়েশার পিছু পিছু রুনিয়াকে নিয়ে সাফিনও ঢুকলো। দরজায় দাঁড়িয়ে রুমাইশার দিকে দেখলেন আয়েশা। আদরের মেয়ের এমন করুণ অবস্থা দেখে তিনি ঠিক থাকতে পারলেন না, সেখানেই স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। 18 বছর আগে সেই অভিশপ্ত দিনটার কথা মনে পড়ল আয়েশার। সেদিনও তো রুমাইশা এভাবেই শুয়েছিল, কোনো হুঁশ ছিল না তার, কিন্তু চোখ মেলেছিল, পিটপিট করে তাকিয়ে দেখছিল শুধু।
মরমর অবস্থা দেখে ফিরে আসা মেয়ের আবারও এরকম মুমূর্ষ অবস্থা দেখে মস্তিষ্কের ভেতর শুধু ওই ঘটনাগুলোই ভেসে বেড়াতে লাগলো আয়েশার। বিস্ফোরিত নয়নে ধীরে ধীরে এগোলেন আয়েশা রুমাইশার দিকে। চোখ থেকে তার অবিরত নোনা পানি গড়িয়ে পড়ছে, কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। বিছানায় রুমাইশার পাশে বসলেন আয়েশা। হাতটা বাড়িয়ে রুমাইশার হাতটা নিজের মুঠোতে নিলেন। মেয়ের শরীরের উত্তাপে শিউরে উঠলেন আয়েশা। চোখ ফেটে দ্বিগুণ বেগে নোনা পানি পড়তে লাগলো। দুবার ডাক দিলেন রুমাইশাকে, কিন্তু রুমাইশার কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। শুধু মাঝে মাঝে পিটপিট করে তাকালো। জ্বরের ঘোরে নিজের আশেপাশের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন রুমাইশা দেখতেই পেল না তার কাছের মানুষগুলোর এই দুর্বিষহ অবস্থা। শামসুল কাদের বসে আছেন রুমাইশার রুমের চেয়ারে। একটা হাত মুখে ঠেকিয়ে চিন্তা করছেন তিনি। রুমাইশার এক্সাম এখনো শেষ হয়নি, একটাই বাকি আছে যদিও, কিন্তু এই অসুস্থতা নিয়ে ও পড়বে কি করে? আর যদিও সুস্থ হয়েও যায় তাহলে প্রস্তুতি বা নেবে কখন, আর পরীক্ষায় বা দেবে কি করে? ইশতিয়াক আহমেদ মেডিসিনগুলো নিয়ে ভেতরে ঢুকলেন। ডক্টর স্যালাইনটা নিয়ে রুমাইশার হাতের ভেইনে সুচ দিয়ে সেট করে দিল। ডক্টর নিজের জিনিসপত্র গুছিয়ে চলে যেতে নিলে শামসুল আলম জিজ্ঞেস করলেন, সেটা তো বলা যাচ্ছে না। এই স্যালাইনটা শেষ হোক, স্যালাইনের কাজ শুরু করে দিলে হয়তো আস্তে আস্তে হুঁশ ফিরবে। আর যে মেডিসিনগুলো দিয়েছি ওগুলো তো নিয়মিত খান। আর স্যালাইন শেষ হওয়ার পরও যদি রেসপন্স না করে তখন আমাকে আবার ইনফর্ম করবেন। এমন সময় দরজার কাছ থেকে গম গমে একটা কণ্ঠস্বর বলে উঠল, এক্সাম সামনের বছর আবার দেয়া যাবে। একটা রিটেক দিলে কারো জান চলে যাবে না। যেখানে রিমুর এমন অবস্থা সেখানে আপনি পড়ে আছেন ওর এক্সাম নিয়ে।